আসলে প্রধানমন্ত্রী কেন কথা বলেন না? এটা রিজন আছে যে প্রধানমন্ত্রী কথা বললেই মানে কেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে কথা বলান, কেন প্রধানমন্ত্রী কথা বলেন না? যে আইনের ব্যাখ্যা খোদ আইনমন্ত্রী দেওয়ার কথা সেটা আইনমন্ত্রী কেন দেন না? যেই গণভোট নিয়ে পার্লামেন্টের প্রধানমন্ত্রী কথা বলার কথা সেটা কেন প্রধানমন্ত্রী বলেন না? এটা গতকালকে স্পষ্ট হয়ে গেছে যে আইনমন্ত্রী কথা বললেও মিথ্যা বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে গেলেও কাণ্ডজ্ঞানহীন কথা বলেন। কালকে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে স্বৈরাচারের ভূত নাকি বিরোধী দলে কাঁধে চাপছে। যার ন্যূনতম পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা আছে, 2-4টা সূত্র পড়া আছে, সে জানে কখনোই পৃথিবীর কোনো সিভিক স্টেটে কোনো সভ্য রাষ্ট্রে বিরোধী দল কখনো ফেসিজমের ভূমিকায় যাইতে পারে না। এটা সবসময় সরকার দল যায়, কারণ রাষ্ট্রের সকল স্টেট মেকানিজম সে হোল্ড করে। তিনি বলছেন যে বিরোধী দল যাচ্ছে স্বৈরাচারের ভূমিকায়। এরকম কাণ্ডজ্ঞানহীন বক্তৃতা করে জনগণের মধ্যে আসার চেষ্টা করছেন। এখন আসলে বোঝা যাচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী কেন কথা বলেন না। এটা রিজন আছে যে প্রধানমন্ত্রী কথা বললেই মানে কেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে কথা বলান, কেন প্রধানমন্ত্রী কথা বলেন না? যে আইনের ব্যাখ্যা খোদ আইনমন্ত্রী দেওয়ার কথা সেটা আইনমন্ত্রী কেন দেন না? যেই গণভোট নিয়ে পার্লামেন্টের প্রধানমন্ত্রী কথা বলার কথা সেটা কেন প্রধানমন্ত্রী বলেন না? এটা গতকালকে স্পষ্ট হয়ে গেছে যে আইনমন্ত্রী কথা বললেও মিথ্যা বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে গেলেও কাণ্ডজ্ঞানহীন কথা বলেন। ফলত একজন আছে, তাকে দিয়ে সকল পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। সালাউদ্দিন ভাইয়েরও দোষ নেই, সালাউদ্দিন ভাইকেও দল বলে, তিনিও গিয়ে এইসব দলের হয়ে এই সকল কথাবার্তা বলেন, তারও বলতে হয়। সে হয়ে গেছে বিএনপির একা একজন মানুষ, তিনি একাই সব কিছু বলেন আর জনগণ শুধু তার উপরে খেপে, কিন্তু তিনি ছাড়া কথা বলার মতো কেউ নাই। এনিওয়ে, আমি একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে এনসিপির মুখ্য সংগঠক হাসিন আব্দুলের উপরে মব হয়েছে চিটাগাংয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব পাওয়ার পরে বলেছেন মব কালচারের দিন শেষ। মব কালচারের দিন শেষ হয়েছে কেমনে? সরকার ক্ষমতা আসার পরে এই পল্টনে বাসুসের অফিস আছে, এখানে বাসুসের কোনো সাংবাদিক থাকতে পারেন, এমডির অফিসে বিএনপির লোকজন গিয়ে হামলা চালাইছে, তার উপরে মব করছে, মব কালচার শেষ হয়েছে। বেইলি রোডে গেলে এখানে ডিএফপি আছে, ডিএফপিতে কয়েকজন চলচ্চিত্রকার যারা জুলাই নিয়ে সিনেমা বানাইছে তারা গেছিলেন তাদের সেই সিনেমার যে টাকা সেই পাওনা টাকা নিয়ে আসতে, ছাত্রদলকে ডেকে এনে বিএনপির একটু তাদের উপরে হামলা করছে, তাদের মাথা ফাটাই দিছে, কান ফাটাই দিছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা মাজারে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন ব্যক্তিকে তার শরীয়তের আকীদা কি, তিনি কোন বিশ্বাস পোষণ করেন, এটা ভিন্ন একটা ডিবেট, ভিন্ন আলোচনা, এটা নিয়ে আমাদের আলেমরা আলোচনা করতে পারেন, আমরা এই আলোচনার জন্য যোগ্য ব্যক্তি নই। কিন্তু একজন ব্যক্তিকে আপনি এভাবে কোনো রকমের বিচার ছাড়া, আদালত ছাড়া মেরে ফেলতে পারেন না, এটা একটা রাষ্ট্রের চরিত্র হইতে পারে না। ফলে সেরকম লোক একটা লোককে মেরে ফেলা হয়েছে, একদম জলজন্ত একটা মানুষকে দুপুরের বেলা কুপায় মারা ফেলা হয়েছে। গতকালকে গণঅভ্যুত্থানের একজন নেতা এবং একজন নির্বাচিত সংসদ সদস্য যিনি সালাউদ্দিন আহমেদের কলিগ সহকর্মী, তার উপরে মব করা হয়েছে। আজ অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। দেখবো তিনি মব কালচার কিভাবে শেষ করেন। শেষে আরেকটা কথা বলি যে সবচেয়ে বড় বিপদে আছেন আমাদের নূর ভাই, সবচেয়ে বড় বিপদে আছেন সাকিব ভাইরা। ওনাদের জন্য মুশকিল হয়ে গেছে, ওনারা বিএনপির সঙ্গে না গেলে মন্ত্রিত্ব পাইতেন না। এখন গিয়ে ওনাদের পুরো জীবনে যত পলিটিক্স আছে, পুরো জীবনে যত আলোচনা আছে, সকল আলোচনার বিরুদ্ধে দাঁড়ানো লাগতেছে। আমি এই কথা বলে আহ্বান জানাই শেষ করি যে মন্ত্রিত্ব জীবনে বারবার আসবে, এমপি জীবনে বারবার হইতে পারবেন, কিন্তু জনগণ আপনাদেরকে যে জন্য নুরুল হক নূরকে ভিপি বানাইছে, জোনায়েদ সাকিকে ওই রকম জায়গায় নিছে, আপনারা সেই জনগণের সঙ্গে প্রতারণা করেন না, জনগণের সেই আশা ভঙ্গ করেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।